জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের হাতে হ্যান্ডওভার করেছেন। আমরা এই খসড়াটি গতকালকে আমাদের দলীয় ফোরামে আলোচনা করেছি এবং এটা যতটুকু বিশ্লেষণ করে আমরা দেখেছি যে এই জুলাই সনদের যে প্রাথমিক খসড়া এটি বিশেষ একটা গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে, বিশেষ একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে ফোকাস করে এই জুলাই সনদের খসড়াটা তারা প্রণয়ন করার তারা চিন্তা করছেন বা চেষ্টা করছেন। আপনারা জানেন যে যারা সরকারি পৃষ্ঠপোষকতা ইতিমধ্যে রাজনীতি শুরু করেছেন বা যাদেরকে সরকারি তুলে একটা প্রথম সারির দল হিসাবে জনগণের সামনে হাজির করার চেষ্টা করছেন সেই নতুন যে নাগরিক পার্টি রয়েছে তাদেরকে, যেমন ধরেন আমরা বারবার বলেছি যে জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র এই জুলাইয়ের 30 দিন বা 36 দিনের আন্দোলনের মাধ্যমেই হয়েছে এটা ভাববার কোনো কারণ নেই। এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের এই 15 বছরে অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মীকে গুমের শিকার হতে হয়েছে, ক্রসফায়ারের শিকার হতে হয়েছে, হামলা মামলা জেল জরিমানা অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকে আমরা এই জুলাই সনদের যে প্রাথমিক খসড়া আমরা এখানে লক্ষ্য করেছি, এখানে 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে নারকীয় তাণ্ডব এটার কোনো উল্লেখ নেই। আমরা দেখেছি পিলখানায় সেই 2009 সালের যে নারকীয় যে হত্যাকাণ্ড, যেটার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাটি এই জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই। আমরা আজকে যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের কথা বলছি এটা আসলে শুরু হয়েছে কবে, কোথা থেকে শুরু হয়েছে, সেই ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আগামীর বাংলাদেশ আমরা নতুন করে করতে পারবো না। এই যে কোটা আন্দোলনের কথা বলছি, এই কোটা আন্দোলন কোথা থেকে শুরু হয়েছে? এই কোটা আন্দোলনের শুরুটা হয়েছিল 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। সেই কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা সংস্কার আন্দোলনকে পুরোপুরি এই জুলাই সনদে তারা অ্যাভয়েড করেছে এবং স্কিপ করেছে। তার মানে এই যে পুরো সেট আপ তাদের, এই সেট আপ দেখে মনে হচ্ছে 1971 সালে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে বারবার দাবি করার চেষ্টা করছিল, জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিল যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ আর কারো অংশীদারিত্ব নেই, কেউ করে না, এরকম একটা অবস্থা। তা আজকে সরকার যে জুলাই সনদ দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে তারা যেভাবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং তাদের মাধ্যমে গড়ে ওঠা যে নেতৃত্ব এদেরকেই ফোকাস করছে, এরাই এই জুলাই বিপ্লব করেছে বা গণঅভ্যুত্থান করেছে, বাকিদের কোনো এখানে অংশগ্রহণ নাই, অবদান নাই, ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি হয় তাহলে তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগের পথে হাঁটছে কিনা, এটা কিন্তু জনগণের একটা বড় প্রশ্ন। আমরা স্পষ্ট করে বলছি এরকম অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না এবং গণ অধিকার পরিষদ এরকম একপাক্ষিক একপেশে কোনো সনদে স্বাক্ষর করবে না। এই সনদে অবশ্যই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন 2018 সালের এটা অন্তর্ভুক্ত করতে হবে এবং বিগত 15-16 বছরের যে গুম খুন ক্রসফায়ার, শাপলা চত্বরের যে হেফাজতের উপরে তাণ্ডব, পিলখানার যে হত্যাকাণ্ড, এরকম প্রত্যেকটি আপনার স্মরণীয় যে ঘটনা, এই ঘটনাগুলো অন্তর্ভুক্ত রাখতে হবে এবং করতে হবে। এছাড়া এই জুলাই সনদ ছাত্র জনতা, দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো কখনোই গ্রহণ করবে না। একবার স্পষ্ট বক্তব্য হবে। আপনি এনসিপিকে নিয়ে আমরা যে বিভিন্ন জায়গায় নেতারা বক্তব্য দিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, রাজনৈতিকভাবে তারা নতুনভাবে রাজনীতি করার চেষ্টা শুরু করেছেন। রাজনৈতিক মাঠে তারা এই পুরো জুলাই মাস জুড়ে বিভিন্ন পদযাত্রা করেছে, সেটিকে কেমন করে দেখছেন? তাদের নিয়ে আসলে বক্তব্য দেওয়ার ইচ্ছাও নাই, রুচিও নাই। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি, চীনের দুঃখ হুয়াংহো নদী আর জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারি। চীন যেমন আমরা ইতিহাস থেকে যতটুকু জানি এই হুয়াংহো নদীর কারণে প্রত্যেক বছর চীনের যে পরিমাণ ড্যামেজ হয়, ক্ষতি হয়, এটা চীন আসলে পুষিয়ে উঠতে অনেক কষ্টসাধ্য তাদের। ঠিক একইভাবে এই যে জাতীয় নাগরিক পার্টি যারা নতুন রাজনীতির মাঠে আসছে তারা ভালো করুক, রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসুক, তারা নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলছে, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সহ 2-1 নেতা যে ধরনের উদ্ভট এবং যে ধরনের লিমিটলেস বক্তব্য অনবরত দিয়ে যাচ্ছে, এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে তারা আসলে নতুন বন্দোবস্তের নামে জনগণকে বা আগামীর প্রজন্মকে কোন রাজনীতি উপহার দিতে চায়। যেমন এই নাসিরুদ্দিন পাটোয়ারি গতদিন নেত্রকোনাতে একটা বক্তব্য দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে, এবং এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা নিজেরা জানিয়েছি এবং অন্যান্য দলের অনেকেই জানিয়েছে। ইভেন যারা বিএনপি করে না তারাও এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। কারণ আমরা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের নেতাদের যদি তালিকা করি, বাবর কিন্তু অনেক উপরের পর্যায়ে থাকবে, কারণ বাবর সাহেব আপাদমস্তক একজন বাংলাদেশপন্থী রাজনীতিবিদ, এটা নিয়ে কোনো অস্বীকার করার সুযোগ নেই। এবং 10 ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে, এগুলো হচ্ছে ভারতীয় বয়ান, ইন্ডিয়ান বয়ান। ইন্ডিয়ান বয়ানে এরকম 10 ট্রাক মামলার
যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অভিযোগে তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল। এগুলো তো ইন্ডিয়ান প্রেসক্রিপশন ভাই। এখন আপনারা যদি নতুন বন্দোবস্তের কথা বলে ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশন আবারও বাস্তবায়ন করার চেষ্টা করেন বা ওই পথে হাঁটেন, তাহলে আপনাদের কি নতুন বন্দোবস্ত? আপনাদের এই নতুন বন্দোবস্ত যদি ওই ইন্ডিয়ার রয়ের প্রেসক্রিপশন হয়, তাহলে আমরা দুঃখিত ভাই, আপনাদের এই নতুন বন্দোবস্তের মাধ্যমে জনগণ ভালো কিছু পাবে না। যদি নতুন কিছু থাকে তাহলে নিয়ে আসতে পারেন। এরকম অনেক জায়গায় অনেক উদ্ভট কথা বলছে। আমার কথা হচ্ছে, বক্তব্য দেবেন, রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা হবে, তবে সেই সমালোচনাটা হতে হবে যৌক্তিক, অর্গানাইজড, কাঠামোগত। কিন্তু আপনি যদি যৌক্তিক সমালোচনা না করে শুধু মিডিয়া ফোকাসের জন্য, মানে বলার জন্য বলা, মিডিয়াতে থাকার জন্য হ্যাঁ এরকম উদ্ভট মন্তব্য করেন, জনগণ কিন্তু একসময় এসব বক্তব্যের কারণেই আপনাদেরকে ঘৃণার চোখে দেখবে। এবং আপনার যে চকরিয়াতে গিয়ে যেখানে বলেছিলেন যে হ্যাঁ, একই সাথে আপনি জানেন যে কক্সবাজারের যে চকরিয়া, যেখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেবের বাড়ি, সেখানে গিয়েও সালাউদ্দিন সাহেবকে নিয়ে তারা বিশেষ করে পাটোয়ারি বেশ কয়েকটি এরকম মানে অসংলগ্ন মন্তব্য করেছে। তখন আমরা বলেছি যে আরে সমালোচনার জায়গায় হবে। আমরাও যেমন বিএনপির নেতারা বা কর্মীরা যখন চাঁদাবাজি করে আমরা সমালোচনা করি, একবার ওকে। কিন্তু তা বলে আমি ওই যে অসংলগ্ন কথা, লিমিটলেস বক্তব্যের মাধ্যমে, মানে এরকম মিথ্যা বানোয়াট মানে ধরেন যে এরকম শব্দ চয়নের মাধ্যমে আমি ধরেন যে বিএনপিকে এক প্রকারে টার্গেট করে বক্তব্য দিব, এটা তো আসলে কাম্য না। আমার কথা হচ্ছে, কেউ যদি অন্যায় করে অন্যায় কথা বিরুদ্ধে করা হবে, কিন্তু আপনি এরকম উদ্ভট কথা বলবেন, এটা তো আসলে ঠিক না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথাগুলো শুনলাম। আসলে উনি যে বিষয়টি নিয়ে বললেন যে এনসিপি তার নেতৃত্বের নেতাদের বিভিন্ন ধরনের যে রাজনৈতিক বক্তব্য বলার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এবং দলকে হেয় করে যে বিষয়টি, এটি অনেক কিন্তু অনেকে প্রতিবাদ করেছে এবং এই বিষয়ে তাদেরকে সতর্কমূলক কথাও কিন্তু অনেকে বলছে এবং তাদের এই জাতীয় বক্তব্য থেকে আসলে রাজনীতির সুন্দর পরিবেশ তৈরি করার একটি বাধা হিসেবে কাজ করে। তো উনি যে বিষয়টি বললেন, আসলে এনসিপির তাদের এই উগ্র কথাবার্তার ক্ষেত্রে কিন্তু তাদেরকে সচেতন হওয়ার ক্ষেত্রে বলেছে এবং রাজনীতিতে অন্য দলকে হেয় করা এবং নিজের কারো ব্যক্তিগত ইমেজকে হেয় করার বিষয়টি কিন্তু বারবার সতর্কমূলক বার্তা উনি দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আসলে এটি অবশ্যই রাজনীতি যারা কথা বলেন এবং রাজনীতির যেহেতু মিডিয়াতে এই বিষয়গুলো কন্টিনিউ প্রচারিত হয়, তো এই বিষয়গুলো বলার ক্ষেত্রে একজন ব্যক্তি অন্য দলকে সম্মান করে এবং রাজনৈতিকভাবে ব্যক্তিকে সম্মান করে অবশ্যই তার নিজের নৈতিক দায়িত্ব, এবং সেও যেহেতু রাজনীতিবিদ এবং তাকেও কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি করতে হয়। তো সেই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে অবশ্যই তাকে যে কোনো রাজনীতিবিদকে তার কথা বলার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত।